দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। এই মুহূর্তে বাংলাদেশ যে সংকটের ভেতর দিয়ে যাচ্ছে সেটি গত জুন মাসেই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হলো, এমনটি ভাববার সম্ভবত সুযোগ নেই। কেননা এই আন্দোলনটি অনেকেই এখন যেভাবে বলছেন অর্থনীতিবিদরা যে শুরুই হতো না বা তরুণদের এরকম রাস্তায় নেমে আসবার প্রয়োজনই হতো না যদি তাদের কর্মসংস্থানের অর্থাৎ নিরাপদ এবং সম্মানজনক কাজের সুযোগটা থাকতো। অর্থাৎ আমাদের যদি সরকারি চাকরিতে কোটা 1%ও নাও থাকে, তারপরেও যারা আন্দোলন করলেন তাদের মধ্যে 1 থেকে 2% বেশি তো প্র্যাকটিক্যাল কারণে চাকরি পাওয়ার কথা নয়। তাহলে এই যে বাকি যে বিরাট জনগোষ্ঠী যারা সরকারি চাকরি পাবেন না, তারা কোথায় যাবেন? তাদের জন্য বেসরকারি খাতে চাকরির সুযোগ আসলে কতটুকু? যারা ব্যবসা করতে চান সেই ব্যবসার সুযোগ কতটুকু? যারা দেশের বাইরে যেতে চান কতজনের সেই আর্থিক সক্ষমতা আছে? এরকম অনেক প্রশ্ন আছে। এবং এই সময়ে এই মুহূর্তে আমরা যেই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মধ্যে আছি, অর্থাৎ কোনো একটি দেশের জনগোষ্ঠীর বেশি মানে 50%-এর বেশি যখন কর্মক্ষম হয়, সেটিকে আমরা অর্থনীতি ভাষায় বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ট। সেই অবস্থার মধ্যে থেকেও এই তরুণদেরকে আমরা কতটুকু কাজে লাগাতে পারছি? যদি না পারি তাহলে তার কারণটা কি? এবং এই যে পরিস্থিতিটা তৈরি হলো অর্থনৈতিক সংকট বা বেকারত্ব, তার পেছনে এটিই প্রধান কারণ কিনা এবং এখান থেকে বেরোনোর কোনো রাস্তা আছে কিনা, এই প্রশ্নের উত্তর আজকে খুঁজতে চাই। আমাদের সঙ্গে আছেন জনসংখ্যাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মইনুল ইসলাম। স্যার স্বাগত। আছেন লেখক ও গবেষক খান মোহাম্মদ রবিউল আলম। স্যার, আপনাকে দিয়ে শুরু করি যে যেই আন্দোলনটির এখনও চলছে, যদিও এখন অন্যরকম হয়ে গেল বিষয়টা, এটা এখন সরকার বিরোধী আন্দোলনে টার্ন করলো, তৃতীয় পক্ষ ঢুকে গেল, রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় তাণ্ডব চালানো হলো, সেগুলো অনেক আলোচনা তর্ক বিতর্ক হচ্ছে। আমরা সেদিকে যদি নাও যাই, তরুণরা যে রাস্তায় নেমে এলো সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে, আমি যেভাবে শুরু করলাম যে যদি কোটা নাও থাকে তারপরেও তো এই আন্দোলনকারীদের 1%-এর বেশি সরকারি চাকরি আসলে পাবে না। তাহলে তারা একটা ওই অর্থে কিন্তু ছোট দাবি, অনেক বড় দাবি না। আবার তারা যেভাবে আর্জেন্ট বলে এখনই করে দাও, এমন জরুরি কোনো ইস্যু ছিল না, কিন্তু সারা দেশে তোলপাড় হয়ে গেল, তারা নেমে গেল সত্যি সত্যি। এটি কি তাহলে আমরা এর রুট যদি বলি অর্থনীতির সঙ্গে সম্পর্ক আপনি দেখেন? অনেক ধন্যবাদ। আমি মনে করি যে চমৎকার একটি প্রশ্ন করেছেন। দেখেন, যারা এই আন্দোলনের সাথে যুক্ত তাদেরকে আমরা ডেমোগ্রাফিক স্টাডিজের ভাষায় বলি তরুণ যুবা জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীটার বয়স যদি খেয়াল করেন দেখবেন যে 15 থেকে 24 অথবা 15 থেকে 29, এই বয়সটাকে আমরা যুব ক্যাটাগরি বলি, বা যদি 24কেও বলেন সেটা জাতিসংঘ বলি বা আমাদের স্ট্যাটিস্টিক্যাল ব্যুরোর অফিসের ডেফিনেশনও যদি বলি তাহলে আর কি যুব বা তরুণ যুবা বলতে পারি। এখন এই যে প্রশ্ন আপনি করলেন যে আন্দোলনটা শুরু হয়েছে মূলত মানে আপনার শ্রমবাজারে তার প্রবেশটা কিভাবে ঘটবে, সেটা নিয়ম সিদ্ধভাবে হচ্ছে কিনা, বা সেই জায়গায় তার যে অধিকারের যে জায়গাটা সেটি নিশ্চিত হচ্ছে কিনা, এটার জন্য শুধুমাত্র যে 1%-এর কথা যেটা আপনি বলেন বা 2%-এর মতো কথা বললেন যে বাকিরা তো এই জায়গায় থাকবে না। তরুণরা কিন্তু এখন আজকের তরুণদের কথা চিন্তা করতে এরা কিন্তু অনেক বেশি ওয়াকিবহাল, ওরা দেশ সম্পর্কে কিন্তু অনেক বেশি সচেতন পূর্বের তুলনায়। আমার মনে হয় যে আমরা এই তরুণদেরকে সঠিকভাবে তাদের যে মাইন্ডসেট বা চিন্তা ভাবনা সেটি আমরা সঠিকভাবে ধরতে পারিনি। শুধু অর্থনৈতিক কারণ নয়, এর সাথে কিন্তু অন্যান্য আদার সামাজিক বিষয়গুলো যুক্ত রয়েছে। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই। দেখেন, আমাদের দেশ অর্থনৈতিকভাবে আমরা বলছি জিডিপি গ্রোথ বাড়ছে বা পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, সে ঠিক আছে, কিন্তু আমাদের এই সমাজের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি জবলেস গ্রোথ হচ্ছে আমাদের বাংলাদেশে। জবলেস গ্রোথ বলতে দেখা যাচ্ছে আপনার আনএমপ্লয়মেন্ট রেট যেটিকে বলি, যে সার্বিক বেকারত্বের হার কমলেও যুব বেকারত্বের হার কিন্তু দেখতে পাবেন ওই যে 15 থেকে 29, যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছে শিক্ষিত বলতে ওই ক্যাটাগরিতে দেখবেন প্রতি 3 জন শিক্ষিত যারা টার্সিয়ারি এডুকেশন আছে তাতে প্রতি 3 জনের 1 জন কিন্তু যারা শিক্ষা কাজ বা প্রশিক্ষণের মধ্যে নাই এখন। কাজে এই সংখ্যাটা কিন্তু 3 জনের 1 জন এই ফিগারটা, এবং সেটি আপনি যদি মনে করেন সেটি সেন্সাস 2012-র যে 2022-এর যে সেন্সাস সেই প্রতিবেদন যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ওই জায়গায়। এখন আপনি যে জায়গাটা শুরু করেছিলেন যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কথা বলেছিলেন, আমি শুরুটা করি এই কারণে, কারণ আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের ধারণাগত একটা পার্থক্য। যেমন একটা দেশের যদি মনে করেন যে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা বেশি থাকলেই কিন্তু ওই দেশ জনমিতিক লভ্যাংশ অর্জন করছে বা পাচ্ছে, এই ধারণা
কিন্তু রাখা করার কোনো কারণ নেই, কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি এদেরকে আপনি কাজে না লাগাতে পারেন, অর্থাৎ আমার কর্মক্ষম জনগোষ্ঠী আছে কিন্তু তার কোনো জব নেই। এখন ধরেন সে বর্তমানে হয়তো শিক্ষিত ছিল, শিক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু সে এখন কাজ করছে না, তার প্রশিক্ষণ দরকার ছিল, প্রশিক্ষণ নাই। তাহলে ওই যে ফিগারটা আমি বললাম যে এই 15 থেকে যে এই 29 যে ক্যাটাগরিটা সেটা, আর যদি 15 থেকে 24-এও যান তাহলেও দেখতে পাবেন যে ওই নাইদার ইন এডুকেশন নর ইন এমপ্লয়মেন্ট নর ইন ট্রেনিং, এটি বিবিএসির যে স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক সর্বশেষ 2023-এর যেটি আছে সেখানে দেখতে পাচ্ছি প্রায় 39.88, মানে 40%। তার মানে এই পরিমাণটা কিন্তু অনেক বেশি। আর যদি সেন্সাসের 22-এ খেয়াল করে দেখেন সেখানেও দেখা যাচ্ছে যে প্রায় 34% কাছাকাছি। কাজেই এই যে ফিগারগুলো যখন দিচ্ছে তখন কিন্তু আমি আমার সামগ্রিকভাবে উন্নয়ন যে বলছি এর সাথে কিন্তু ম্যাচ করছে না প্রপারলি। তার মানে এখন এই যে আজকে যারা এই বিশ্ববিদ্যালয়ে যারা কাজ করছে বা কাজ যে পড়াশোনার মধ্যে আছে বা ভবিষ্যতে শ্রমবাজারে যাবে, তারা তো দেখতে পাচ্ছে যে হ্যাঁ, যে দেশের মধ্যে তো আসলে জব তৈরি হচ্ছে কিনা, অর্থাৎ আমি কর্মসংস্থান তৈরি করতে পারছি কিনা। কর্মসংস্থান যদি না হয় এবং সেটা সরকারের বাইরে আপনার বেসরকারি খাতে, বেশিরভাগ তো হচ্ছে বেসরকারি, যেটা প্রাইভেট সেক্টরে আপনার জবটা তৈরি হবে, তো সেই জায়গাতে জব তৈরি হচ্ছে কিনা। তরুণরা তো দেখতে পাচ্ছে যে বিনিয়োগ হচ্ছে না এখানে। বিনিয়োগ না হলে সেটি হচ্ছে, একটি হচ্ছে বৈদেশিক বিনিয়োগ যেটাকে এফডিআই, আরেকটা হচ্ছে লোকাল যদি চিন্তা করি। তো ওই দুটো ক্ষেত্রেই তো আমরা চ্যালেঞ্জের মধ্যে আছি। তাহলে এই জায়গায় যদি জব তৈরি না হয় তাহলে এই তরুণরা কোথায় যাবে? এখন আমাদের জব মার্কেটের একটা চিত্র আছে, ধরেন আমাদের কিন্তু শিক্ষিত বেকারত্ব যাদেরকে বলি এরা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে, এবং এই পরিমাণটা যদি অন্যান্য মানে এইজ গ্রুপের সাথে তুলনা করেন তাহলেও দেখা যাবে যে ওই 15 থেকে 29 বা 15 থেকে 24 যেই বয়স গোষ্ঠী আছে তাদের মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি বেকারত্ব। এর মধ্যে আবার নারী যারা রয়েছে তাদের মধ্যে আবার আরও বেশি চ্যালেঞ্জ দেখা রয়েছে। কিন্তু মোটা দাগে যদি বলেন এই বয়সের মানুষগুলো দেখা যাচ্ছে যে তারা দেখতে পাচ্ছে যে মানে মার্কেটে যে পরিমাণ জব দরকার, যেমন আমাদের যে হিসাব আছে প্রতি বছর শ্রমবাজারে, ইভেন সরকারের যে কর্মসংস্থান নীতি 2022 আছে সেখানেও কিন্তু বলা আছে যে প্রতি বছর আপনার দেখা যাচ্ছে যে প্রায় 22 লক্ষ আপনার জব দরকার তৈরি করা। এখন এই পরিমাণে জব তো তৈরি হচ্ছে না। এখন তৈরি না হলে আপনি পার ক্যাপিটা ইনকাম বাড়লো, জিডিপি গ্রোথ যে যাই বলি না কেন যেগুলো হলো, কিন্তু জব যদি ওভাবে তৈরি না হয় আর এই শিক্ষিত বেকাররা যারা রয়ে গেছে, মানে আমি বলবো যে যারা শ্রমবাজারে প্রবেশ করবে বা যাবে, তারা যদি না পায় তাহলে তাদের মধ্যে এক ধরনের হতাশাবোধ জাগ্রত হবে। তাহলে একটি জায়গা হচ্ছে অর্থনৈতিক জায়গায় যে আমরা যে উন্নয়ন যে ডাইমেনশন বলছি, যে উন্নয়নকে কিভাবে আমি ডিফাইন করছি, সেখানে দেখতে পাচ্ছি যে আমার পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, জিডিপি গ্রোথও বাড়ছে, কিন্তু এমপ্লয়মেন্টটা জেনারেট হচ্ছে না, ইয়ুথ আনএমপ্লয়মেন্ট রেট অনেক বেশি হাই। এটা গেল একটি জায়গা। দ্বিতীয়ত যে জায়গাটা তারা লক্ষ্য করছে যে আমাদের এখনও কিন্তু সরকারি চাকরির মধ্যে যদি মনে করেন সরকারি চাকরি ছাড়াও আরও যে জব মার্কেটের মধ্যে অনেক পোস্ট কিন্তু ভ্যাকেন্ট আছে। সরকারি কাজের মধ্যেও যদি খেয়াল করে দেখেন, যেটা সেবাভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে হাসপাতালগুলোতে আমরা দেখি যে ডাক্তারের প্রতিটি পদের বিপরীতে যা থাকার কথা তা নাই, এবং অনেক কলেজ আছে এবং বিশ্ববিদ্যালয় আছে, ওগুলো তো নেই। তখন দেখা যাচ্ছে কি এই পদগুলো কিন্তু পূরণ হচ্ছে না। কবে পূরণ হবে তাহলে সেটি আরেকটা জায়গা, এক ধরনের মানে সরকারি চাকরি এই জায়গাটা। স্যার আমি আরেকটু পরে আসতে চাই, যেমন আমি যে প্রশ্নটা দিয়ে তৈরি শুরু করেছিলাম, খান রবিউল আলম একই প্রশ্ন আপনাকে করি। যেই আন্দোলনটা হলো এবং আন্দোলনটার রূপ এখন যাই হোক না কেন, শুরুটা তো সরকারি চাকরিতে কোটা সংস্কার, একদম পরিষ্কার। এটা আদৌ হতো কিনা যদি জব মার্কেটে স্টেবল থাকতো, বা তরুণরা পাশ করে বেরিয়েই সে নিশ্চিত থাকতে পারতো আমি এটা চাকরি পাবো, কিংবা আমি একটু উদ্যোক্তা হতে পারবো, আমি ব্যবসা করবো। অর্থাৎ এটি কি শুধুমাত্রই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতেই আন্দোলনটা হলো, ব্যাপারটা এরকম কিনা? এটা একটা ইস্যু, কিন্তু এটাকে আর একটু ব্রডার পার্সপেক্টিভে দেখার সুযোগও আছে। তার এর পেছনেই মূলত কাজ করছে যে আমার বিবেচনায় এক ধরনের লং টার্ম, দীর্ঘমেয়াদী একটা অনিশ্চয়তা। আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি ছাত্রছাত্রীদের ইন্টারাকশানে আমি দেখি তারা হয়তো আরও 2 সেমিস্টার পরে মাস্টার্স তাদের শেষ হবে বা 3 সেমিস্টার পরে শেষ হবে। তারা খুব উদ্বিগ্ন থাকে যে সেমিস্টারটা শেষ, আমার কোর্স মাস্টার্সটা কমপ্লিট করার পরে স্যার রিয়ালি কি কোনো জব মার্কেটে ঢুকতে পারবো কিনা, বা আমাকে শিক্ষক হিসাবে জিজ্ঞাসা করে আপনার কোনো পরিচিত লোক আছে কিনা, বা আমি কোথাও গিয়ে একটু স্যার বলবেন আমার জন্য যে আমি একটু, মানে সেই যে টোটাল জব মার্কেট যে একটা অবসকিউরিটির ভিতরে আছে এবং আনস্টেবল একটা সেক্টর, এই অ্যাসেসমেন্টটা কিন্তু ছেলে মেয়েদের কাছে আছে। এবং এই মানসিক, আমি মানে এই জিনিসটাকে একটু অন্যভাবে দেখি যে এদের ভিতরে সৃজনশীলতার ব্যাপারটাও কাজ করে কিভাবে, ওই যে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থাকতেই তারা একটা কমিউনিকেশন, একটা ফ্লোর ভিতরে যায় যে কিভাবে নিজেকে পড়াশোনা শেষ করে একটা প্লেসমেন্টের ভিতরে নিয়ে যেতে পারবে। যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে স্টেট পলিসি।
যে স্টেট পলিসি টোটাল এই পপুলেশন ইয়থ জেনারেশন, একটা স্ট্যাটিস্টিক্সে দেখলাম গতকালকে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রতি বছর 20,000 গ্র্যাজুয়েট বের হয়, এবং এই মুহূর্তে আমাদের প্রায় 40 লক্ষ আনএমপ্লয়েড বেকার আছে। তো এই আনএমপ্লয়েড মানে কর্মহীন যে বেকার, স্যার আসলে এই সংখ্যাটা কত, মানে এইটা নিয়ে খুব কনফিউশন তৈরি হয়। এই যে সংখ্যাটা মুহূর্তে আসলে বেকারের সংখ্যা কত আসলে? না, বেকারের সংখ্যা ওই যে বিবিএস যেটা আপনাকে বলছিলাম যে ওনাদের মোট বেকারত্ব বলছে এখন 25,82,000, যেটা লেবার ফোর্স সার্ভে বলছে আর কি, হ্যাঁ, যেটা শ্রম জরিপ 2022 যেটা হয়েছে ওখানে। কিন্তু 25,82,000 মানে অলমোস্ট 26 লক্ষের মতো, 26 লাখ। আসলে কি এইটা কি আপনি বিশ্বাস করেন? এখন হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনার যে ডেফিনেশনগত একটা ব্যাপার আছে, অর্থাৎ এই আমি বেকার কাকে বলতে, বেকার কাকে বলে। আমিন ভাই, জি 40 লক্ষ যা একটা সংখ্যাও তাই। আচ্ছা, দিস ইজ দ্য গ্রেট প্রবলেম টু অ্যাসেস দ্য সিচুয়েশন। অনেক সময় আমরা এরকম সংখ্যা দিয়ে, যেমন ধরেন হত্যার ব্যাপারটা নিউট্রালাইজ হবে যে অনেক বেশি, সংখ্যাটা যখন বেশি হবে। একটা হত্যা আমাদের কাছে যত সিগনিফিকেন্ট, 1000 হত্যা আমাদের কাছে অত সিগনিফিকেন্ট না, কারণ ওর ভিতরে আমরা একটা নর্মালাইজেশনটা দেখি। তো যখন 40-50, কিন্তু আমার ভাগ্নে যে ঢাকা শহরে এসে 1.5 বছর ধরে চাকরির জন্য স্ট্রাগল করছে, ওর মাইক্রো হিস্ট্রিটা, ওর স্ট্রাগলটা আমার নিজের দেখা, এবং কিভাবে এটা, হাউ দ্য আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট এ সাইকোলজিক্যাল প্রবলেম, হাউ ফিজিক্যাল প্রবলেম। কারণ এই অনিশ্চয়তা যখন থাকে তার হেলথ কনসিকুয়েন্স কিন্তু অনেক বেড়ে যায়, কারণ সে জানে না যে কবে একটা। এবং ভেরি আনফর্চুনেট, আমাদের ইয়থদের ভিতরে খুব রিয়েলিস্টিক যদি বলেন, অনেকের হয়তো অ্যাফেয়ার থাকে। আমি ব্যক্তিগত পরিষদ থেকে দেখি, আমার ছাত্রছাত্রীদের মধ্যেও দেখি যে স্যার ছোটোখাটো একটা কিছু হলে একটা সেটেলমেন্টে যেতে পারতাম, কিন্তু 1.5 বছর ধরে স্ট্রাগলটা করতেছি। মানে ধরেন কত ধরনের মানে আনসার্টেনটি আছে এই জব এমপ্লয়মেন্টকে ঘিরে। এটা আসলে একটা গভীরভাবে একটা স্টাডির ব্যাপার। এবং আমি যেটা মনে করি যে মিডল ক্লাস, যেটা আফসান ভাই তার রিসেন্ট লেখাতে শনিবারে বললেন, শুক্রবারে, যে এই যে এর মানে একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফ্যামিলি স্পেয়ারে গিয়ে পড়ে। যেমন ধরেন একটা ছেলে যখন বেকার থাকে, আমি অ্যাবসোলিউটলি ফিল ভেরি ব্যাড যে আমার গ্রামে 2টো গ্র্যাজুয়েট মেয়ে আছে, তাদের যে কি হতাশাময় জীবন। মানে পড়াশোনা, আমাকে বলে, স্টেট বলে যে পড়াশোনা শিখেই আমরা মনে হয় বিপদে পড়লাম। আমরা যদি পড়াশোনা না শিখতাম তাহলে সাধারণ কাজগুলো করতে পারতাম। এখন আমরা গ্র্যাজুয়েট হয়েছি, না পাচ্ছি একটা চাকরি, এবং না কোনো লোকজন আমাদের নাই। সুতরাং ও হচ্ছে সমাজের, পরিবারের কাছে খুব এক্সট্রা এক্সটেন্ডেড একটা বাড়তি এলিমেন্ট হয়েছে, যেটা হাসান আজিজুল হক তার লেখায় একটা খুব ক্লিয়ারলি বলেছিলেন যে এই অবস্থাটায় আমাদের একটা উৎকো শ্রেণী তৈরি করছে, যেটা আমরা তাদেরকে খুব ওয়েললি রিসিভ করি না, হ্যাঁ, একটা বার্ডেন মনে করি। এবং একটা করুণা যে 1 বছর 1.5 বছর চাকরি হয় না, কি যে করুণার জীবনযাপন করে একটা পরিবারে একটা বাচ্চা, এর চেয়ে নির্মম ব্যাপার আমাদের হতে পারে না। সবচেয়ে বিউটিফুল যে জিনিসটা, আমাদের ছেলেমেয়েরা কাজ করতে চাই। রাইট। আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, যে সংস্থায় কাজ করি, 10-15 হাজার টাকার দামের বেতনের চাকরির জন্য যে ছেলেমেয়েরা আসে, আই জাস্ট ফিল জাস্ট টিয়ার, মানে চোখ দিয়ে পানি পড়ার মতো একটা ঘটনা ঘটে। এটা তো হওয়া উচিত না। তাহলে একটা ডিসেন্ট স্টেট, যার স্টেট পলিসি থাকবে, সুনির্দিষ্ট গাইডেন্স থাকবে। আমাদের যদি জব মার্কেট লিমিটেড হয়, হোয়াই ইউ আর নট সার্চিং দ্য অ্যানাদার ওয়ে? কেন আমরা এটা বড় প্যাকেজ অস্ট্রেলিয়াতে পাঠাতে পারি না? কেন আমরা মিডল ইস্টে পাঠাতে পারি না? কেন আমরা ইউরোপে পাঠাতে পারি না? এরকম একটা সুদূর প্রসারী মাস্টার প্ল্যান আমাদের থাকা উচিত না? আমি অনেস্টলি বলে, আমার 2 বন্ধু বিটিভিতে চাকরি করতেন, 7,000 টাকা বেতন পেতেন। এই জীবনের সংকটে তিনি বাইরে চলে গেলেন, এখন ক্যানাডার রিভারমন্ডে পড়ান। মানে 7,000 থেকে রিভারমন্ড, আপনি ভাবেন এরকম হয়। আমার আরেক বন্ধু ইউরোতে পড়াতেন, 5,000 টাকা বেতন পেতেন। কি হাম্বল লাইফ দেখেছি আমি। এখন সুইডেনে শিফট করলেন, সিটিজেনশিপ পেলেন। আপনার সুইডেনের রাজধানীর স্টকহোমের সিটি কর্পোরেশনের আইটিতে বড় সেকশনে একটা কাজ করেন। অর্থাৎ আমরা কিন্তু প্রমাণ করেছি যে উই হ্যাভ দ্য ইফিসিয়েন্সি। আমাদের যে ইফিসিয়েন্সি সংকট আছে, সুযোগটা আমরা ক্রিয়েট করতে পারলাম না। সেই সুযোগটা হয়তো আমাদের তো ধরেন বাজার এক্সপেনশনটা হচ্ছে, আপনিও খেয়াল করেছেন, আমি গ্রামীণ অর্থনীতি নিয়ে বেশ পরপর কিছু আমরা লিখলাম, যে এক্সটেনশনটা সার্ভিসে ঢুকে গেল, যেটা আফসান ভাই বলতেছেন যে সার্ভিস বেস অনেক জিনিস তৈরি হলো। কারণ আপনি এখন একটা মফস্বলের একটা গ্রোথ সেন্টারে আপনি চমৎকার ফ্রিজের একটা বড় শোরুম পাবেন। আমি রাজশাহীর একটা উপজেলা তানোরে গিয়ে একটা মোটরসাইকেলের শোরুম দেখে সারপ্রাইজ। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম, তো বললো যে তানোর কলেজের ছাত্ররা ক্লাস শেষে ওভার ডিউটি করে ওখানে, এবং কিছু আর্ন করে। মানে কি করবে, একটা অপশান তো তাকে বেছে নিতে হয়। আপনি যখন ফর্মালাইজ কোনো কিছু করতে না পারছেন, মানুষকে তো অল্টারনেটিভগুলো সার্চ করতে হচ্ছে। এই ব্যাপারে বিনায়ক কিন্তু দারুণ কথা বলেছেন, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ইকোনমিস্ট।
যে এই সার্ভাইভেলিটির ইকোনমিক স্ট্র্যাটেজি যদি শিখতে চাও, তুমি গরিব মানুষের কাছে যাও, দে আর দ্য বেস্ট প্ল্যানার। সবচেয়ে কম আমে কত সায়েন্টিফিকভাবে জীবনযাপন করতে হয়, এটা গরিব মানুষের কাছ থেকে শেখা যায়। আমি আমার কাজের বুয়ার কাছ থেকে শিখি, পরে যুক্ত করবো আমার অভিজ্ঞতাটা। স্যার, আমরা বিরতিতে যাওয়ার আগে একটু ওই আগের প্রসঙ্গে আসি। স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ বাংলাদেশে এই মুহূর্তে কত বেকার, এটি যদি আপনি ডিফাইন করতে না পারেন, তাহলে রবিউল ভাই পলিসির কথা বলছিলেন, দ্যাট স্টেটের তো পলিসি থাকবে যে আমার যারা শিক্ষিত, ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হলো, কিংবা অল্প শিক্ষিত কিংবা শিক্ষিত নয়, তাদের জন্য তো আমার পলিসি থাকতে হবে। সেই পলিসিটা আপনি করবেন কি করে যদি আপনি সঠিক চিত্রটা আপনার কাছে না থাকে? এক্স্যাক্ট সেই চিত্রটা আছে কিনা আসলে? না, সেইটাই। আপনি দেখেন, দুটো জায়গা বলিনি এই বিষয়ে। আপনি যেহেতু রেফার করেছেন, এটাতে যাওয়ার আগেই জাস্ট আপনি বিরতি হতে চলে যাবেন। একটা জিনিস কিন্তু বলে গেছেন প্রথম প্রশ্নটায়, যে এই যে কেন কোটার জন্য হচ্ছে, এই ইয়াংদের মধ্যে কিন্তু অসন্তোষ কাজ করছে। আপনি সার্বিক গভর্নেন্স বলেন, অন্যান্য সামাজিক অস্থিরতা বলেন, এগুলো কিন্তু তাদের মধ্যে যুক্ত হয়েছে। কাজেই এটা কিন্তু অনেকগুলো বিষয়ের আউটবার্স আছে। এবার আসি দ্বিতীয় যে প্রশ্নটা আপনি এটা বলেন, আমি শুধুমাত্র এটা কি শুধুমাত্র জবের জন্যই যে এই আন্দোলনটা হচ্ছে এটা না, এর সাথে অনেক ধরনের বিষয় আছে। এই তারা কিন্তু ওই ভোটাধিকার বলেন, অন্যান্য সুশাসনের জায়গা বলেন, অনেকগুলো জায়গা দেখার ব্যাপার আছে। ইয়াংদের এখন মাইন্ডসেট পরিবর্তন হচ্ছে। দ্বিতীয়ত যেই জায়গাটা আপনি প্রশ্নটা করেছেন, যে আসলে আপনি যে পরিসংখ্যান আমরা পাচ্ছি সেটা ট্রু বাস্তবতা কি মানে রিপ্রেজেন্ট করে কিনা। এখন আমাদের শ্রমবাজারে ধরেন যে যিনি বেকার, আপনি যদি সপ্তাহে 1 ঘন্টাও কাজ করেন তাহলে আপনি বেকার বলে চিহ্নিত হবেন না। এখন আমাদের শ্রমবাজারের চরিত্রটা কি? চরিত্রটা যদি লক্ষ্য করেন, দেখেন যে আমাদের 85% হচ্ছে অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজার। আপনি যদি আমেরিকার সাথে আমাদের শ্রমবাজারের চিন্তা করেন, তাহলে দেখবেন যে ওদের চেয়ে আমাদের আনএমপ্লয়মেন্ট রেট মানে কম, কিন্তু মানে আনএমপ্লয়মেন্ট ডেফিনিশন আলাদা। এখন যেটা আইএলও ডেফিনিশনটা ব্যবহার করা হয়, এই যে ডেফিনিশনটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এইখান থেকে আসবে একটা ছোট বিরতি। দর্শক, আজকে আমরা কথা বলছি বাংলাদেশের সামগ্রিকভাবে চাকরির বাজার বা কর্মসংস্থানের যে সুযোগ সেটি কতটুকু আছে, এবং সেটি না থাকবার কারণে এখন যে তরুণদের অস্থিরতা, সেটি একটা বড় কারণ কিনা। সঙ্গে থাকবেন, একটু পরে ফিরছি। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি যেই সংকটের ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি, একটা জাতীয় সংকট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনটি অন্যদিকে টার্ন করলো, তারপরে রাষ্ট্রীয় স্থাপনায় তাণ্ডব চললো। কিন্তু আমরা যে প্রশ্নের উত্তর আজকে খুঁজবার চেষ্টা করছি, যে এই ঘটনাটি ঘটবার পেছনে শুধুমাত্র কি সরকারি চাকরিতে কোটা সংস্কার, নাকি সামগ্রিকভাবে অর্থনৈতিক যে অবস্থা, অর্থাৎ তরুণদের কাজের সুযোগ, এখন আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে আছি সেই সুযোগটা কাজে লাগাতে পারছে কিনা, সরকারি চাকরির বাইরেও বেসরকারি সেক্টরে কাজের সুযোগ আসলে কতটুকু এবং সেখানে বাড়ানো যাচ্ছে না কেন? অধ্যাপক মনিরুল ইসলাম, আপনি যে জায়গাটায় ছিলেন, যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করছিলেন, যে সেখানের তুলনায় পরিসংখ্যান বলছে আমাদের বেকারত্ব কম, বাট রিয়েলিটি তো তা না। সেটাই। এখন যেটি মজার ব্যাপার হচ্ছে, ধরেন কি, মানে আমরা যখন সংজ্ঞাগুলো নিয়ে কাজ করি, তো কোন ডেফিনেশনটা ব্যবহার করছি, আন্তর্জাতিক ডেফিনেশন যদি ব্যবহার করি, তো আমার লেবার মার্কেটের চিত্র তো বলেছি যে আমার শ্রমবাজারের যে চিত্রটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক, কারণ 85%ই মানে ধরতে পারেন যে 84 বা 85 ইনফর্মাল বলে নাকি? হ্যাঁ, ইনফর্মাল, যেটাকে আমরা অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজার বলি। এবং এই অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজার আর প্রাতিষ্ঠানিক শ্রমবাজার দুটোর মধ্যে পার্থক্য আছে। তো আপনি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ওইটা দেখা যায় মোস্টলি হচ্ছে আপনার ওই প্রাতিষ্ঠানিক শ্রমবাজার। আমাদের কিন্তু এটা এখন যে ডেফিনেশনটা আমরা আইএলও ডেফিনেশনটা ব্যবহার করি, যে এই ডেফিনেশনটা রিভিজিট করার দরকার আছে, এবং এটা আমাদের লোকাল কনটেক্সট থেকে ডিফাইন করতে হবে। তবে ওখানে ইন্টারেস্টিং বিষয় যেটা আমি মনে করি, যে হ্যাঁ, ওই যে যারা নাইদার ইন এডুকেশন নর ইন এমপ্লয়মেন্ট নর ইন ট্রেনিং, যারা শিক্ষা, কাজ বা প্রশিক্ষণ নাই, এইটা কিন্তু আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। এর থেকে কিন্তু আপনি বুঝতে পারছেন, যেমন আমি ফিগারটা যদি এভাবে হিসেব করে দেখেছি, যে দেখেন আমি বলেছিলাম যে 15 থেকে 24 বছরের মধ্যে প্রায় দেখা যাচ্ছে 15 কোটি আপনার 3,15,60,000 মানুষ আছে যাদের বয়স হচ্ছে আপনার 15 থেকে 24। আর যদি 15 থেকে 29 যান, তাহলে 4,58,41,000 মানুষ। এখন এদের মধ্যে যদি আপনি হিসাবটা করেন যে 40% মানুষের যদি তারা শিক্ষা, কাজ বা প্রশিক্ষণের মধ্যে নাই, তখন এই ফিগারটা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 1,26,40,000। এখন আপনি ওই যে আনএমপ্লয়মেন্টের ডেফিনেশন 1 ঘন্টা যদি কাজ করে, তাহলে তো সে আর ওইটার মধ্যে পড়লো, তাহলে ওই হিসাবে দেখা পাচ্ছেন আপনি 25,82,000, মানে 26 লক্ষ। আর আমি যখন শিক্ষা, কাজ, প্রশিক্ষণে যাচ্ছি, ফিগারটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু খেয়াল করে দেখেন, একটু বোঝার জন্য, যে তার মানে আমাদের যে ডেফিনেশন এখন, তাতে 1 ঘন্টা কেউ যদি কাজ করে তাহলে সে বেকার না। এখন 1 ঘন্টা সে কি কাজ করে, ধরেন সে যেই ধরনের কাজ করে তাতে যে পয়সা আর্ন করে, এই টাকা দিয়ে সংসারটা চলে না। কিন্তু আপনি সংজ্ঞায় ফেলে দিচ্ছেন যে হি অর শি ইজ নট বেকার, কিন্তু সংসার চলছে না। না, সেই এখন ব্যাপারটা হচ্ছে কি, ওইটা তো সংসার চলছে না, ওইটা পভার্টি নিয়ে আরেকটা মেজারমেন্টের ব্যাপার। কিন্তু এই যে ডেফিনেশনটা আমরা সেট করেছি, এই ডেফিনেশনটা তো আমাদের রিভিজিট করতে হবে, কারণ এটা আমাদের মাঠের
বাস্তব চিত্র দিচ্ছে না, কিন্তু আমার বাস্তব চিত্রটা আমি আরেকটা প্রক্সি কোশ্চেন দিয়ে কিন্তু আমি বুঝতে পারছি যে চিত্রটা কি অবস্থায়, এবং এও যাও পাচ্ছি যেই তথ্যটা এটাও পাচ্ছি যে সপ্তাহে 1 ঘন্টা হলো যে বেকার হবে না, ঠিক আছে মেনে নিলাম, বা ওই 1 ঘন্টার যে কনসেপ্টটা মানে এইটার মানে লিগ্যাল এটা কোন দিকে ফর্মুলেট করা, মানে কোন আইনের বা কোন না, এটা হচ্ছে আপনার আইএলওর একটা ILO ডেফিনিশন, আইএলও আন্তর্জাতিক শ্রম সংস্থা। বাংলাদেশের জন্য না শুধু আমাদের না, মানে ধরেন ওটা গ্লোবালি আর ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু আমাদের যে মার্কেটের চিত্রটা তো অপ্রাতিষ্ঠানিক মার্কেট এবং আমার ইকোনমি। ধরেন আমেরিকায় একটা লোক 1 ঘন্টা কাজ করে যে পয়সা পাবে, আমার এখানে তো 8 ঘন্টা কাজ করে সেই পয়সা পাবে না, হবে না। তো ওই ডেফিনিশন মেলানোর তো সুযোগ না, নাই। সেটাই। এটা কি আমরা কখনো বলেছি আইএলওকে? না, এটা নিয়ে এটা আইএলও না, এটা ধরেন স্যার ওইটাই বলে এটা রিভিজিট করব, এটা রিভিজিট করতে হবে, এবং এটা তো আমাদেরকে, আমরা যারা কথা বলি সব জায়গায় আমাদের কিন্তু ওই জিনিসগুলো বলতে হবে। শুধু যদি বলেন আনএমপ্লয়মেন্ট কমছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে আনএমপ্লয়মেন্ট প্র্যাকটিক্যালি তো তাহলে এটা ডেফিনিশনগত একটা ফ্ল আছে। সেটাই বলছি। প্র্যাকটিক্যালি যেটা মনে হচ্ছে যে এই ডেফিনেশন আমাদেরকে রিভিজিট করতে হবে। অর্থনীতিবিদ যারা শ্রম অর্থনীতি নিয়ে কাজ করেন তারাও কিন্তু সেটা বলে। এখন আরেকটা জায়গায় কিন্তু খেয়াল করে দেখেন এই ক্ষেত্রে যে আমাদের শ্রমবাজারের চিত্রটা যেহেতু প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিকে বলছেন, 3টা মূলত জায়গায় কিন্তু এরা, একটা হচ্ছে কৃষি, একটা হচ্ছে শিল্প, আর একটা হচ্ছে সার্ভিস যেটা সেবা। এবং এই জায়গায় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখেন 2016-17-তে বিবিএস শ্রম জরিপ করেছে, যেটা একটা, এরপরে সর্বশেষটা হলো 2022 সালে। আমরা এই দুটো শ্রম জরিপের তথ্যটা যদি একটু বিশ্লেষণ করি, যেটা ইয়াং জেনারেশন হয়তো বা তারাও আরো ভালো করে বুঝে, দেখেন যে এগ্রিকালচারে ছিল 40.6% 2016-17-তে, এবং এটার কিন্তু দেখেন কত বছর টাইম লাগলো। মানে আমি পরের সার্ভেটা করছি কি 2022 সালে, মাঝখানে অলরেডি কিন্তু 5-6 বছর চলে গেল। এই যে রেগুলার ইন্টারভেলে 2 বছর অন্তর করার কথা, কিন্তু আমি টাইমলি কিন্তু করছি না, করছিও তারপরে গিয়ে আচ্ছা করলাম, কোভিড উত্তর করলাম, করার পরে দেখা গেল এগ্রিকালচারে বেড়ে গেছে আমাদের 45.4% হয়ে গেছে, যেখানে এগ্রিকালচার বাড়ছে। ইন্ডাস্ট্রিতে কমে গেছে, ইন্ডাস্ট্রিতে প্রপোর্শন ছিল আগে 20.4, এখানে হয়ে গেল 17.5। আবার সার্ভিস সেক্টরও দেখা যাচ্ছে আগে ছিল 39, এটা কমে আসছে 37.6%। তাহলে এখন আমরা তো একটা চাকরি এবং ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ কমেছে, প্রপোর্শনেটলি কিন্তু প্রপোর্শনটা কমছে, আনুপাতিক জায়গা। এখন আমার যে মার্কেট, এই মার্কেটে তো আমি চাচ্ছি আমি টেকনোলজিক্যাল বান্ধব আরো বেশি, আমার শিল্প খাতে তো বাড়ার কথা, মানে ওইভাবে যদি চিন্তা করেন, আমরা এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলছি, আরো সামনে যাচ্ছে। তাহলে এই জায়গাগুলোতে তো হচ্ছে, যদি আপনি চিন্তা করেন যে লেবার মার্কেটের যদি মনে করেন, তাহলে ওই যে লোকালি যারা ইনভেস্ট করবে প্রাইভেট সেক্টর, তারা কিন্তু চ্যালেঞ্জের মধ্যে আছে। কি হচ্ছে দেখেন যে সরকারের জায়গা থেকে যদি চিন্তা করেন যে আপনি যদি বিনিয়োগ যদি হয় একটা ইকোনমিতে, তাহলে কিন্তু জব ক্রিয়েশন তৈরি হওয়ার সুযোগ হয়। এখন এই বিনিয়োগটা বাইরে থেকে দুটো জায়গায়, একটা হচ্ছে এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট দিয়ে আসবে, আরেকটা হতে পারে লোকাল যারা করবে তারা কোথা থেকে নিবে ব্যাংক থেকে। এবং এই ব্যাংক থেকে নিতে গেছে সরকার নিজেই ব্যাংক থেকে লোন করে আপনার চাপ ক্রেডিট কমে যাচ্ছে ওখানে। তো সেখান থেকে বেসরকারি পর্যায়ে আপনার এই ক্রেডিট নিয়ে যে তারা যে ইনভেস্ট করবে, সেখানে তো আরো একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। সো চ্যালেঞ্জের জায়গাটা খেয়াল করে দেখেন, আমাদের সরকার কিন্তু এখন ব্যাংক নির্ভর হচ্ছে, ব্যাংক থেকে এই তো ওই জায়গাটা নিচ্ছে। কাজেই এই জায়গাগুলো কিন্তু আমাদের চিন্তা করতে, যদি বাইরে থেকে আমার একটা বড় ইনভেস্টমেন্ট আসতো, মানে রেগুলার এফডিআই আসতো, বাইরে থেকে ইনভেস্টমেন্ট আর আসবার ক্ষেত্রে যে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, সেটার একটা বড় চ্যালেঞ্জের জায়গা আছে। কারণ রবিউল আলম ছিলেন, আপনি ওই যে বলছিলেন বিরতির আগে আমরা যেখানে ছিলাম, যে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা মানে কি, যে আমি তো ডেভেলপমেন্ট সেক্টরে প্রায় 25 বছর কাজ করছি। তো ডেভেলপমেন্ট সেক্টরে তো একটা বড় পপুলেশন আমাদের কাজ করতেন, বিশেষ করে এনজিও সেক্টর যেটা বলবো, বা ইউএন এজেন্সিগুলোর হয়ে বাংলাদেশি ন্যাশনালেরা যা কাজ করতেন। এই সেক্টরটাও দেশের যে ইকোনমিক স্ট্যাটাসের যে পরিবর্তনটা হচ্ছে, হেডিং টুয়ার্ডস দ্য ডেভেলপিং কান্ট্রিজ, স্ট্যাটাস পরিবর্তন হওয়ার কারণে ইন্টারন্যাশনাল এজেন্সিগুলোর ফান্ড ফ্লো কিন্তু হিউজ কমে গেছে। মানে এই মুহূর্তে আমাদের ব্যক্তিগত পরিসরে অসংখ্য বন্ধুবান্ধব কর্মহীন, এটা একটা প্রবলেম তৈরি হয়েছে। মানে যারা একসময় অনেক ভালো বেতনে চাকরি করতেন, অনেক রেপুটেড এনজিও ইজ নাও গোয়িং টু ডাই, মানে অনেকগুলো মারা যাচ্ছে, অনেকগুলো তাদের কার্যক্রম স্কুইজ করে ফেলেছে। ফলে ওই যে ডেভেলপমেন্ট সেক্টরের যে পপুলেশনটা, সেই পপুলেশনটা কিন্তু দারুণ একটা ট্রানজিশনাল পিরিয়ডের ভিতরে আছে। এবং ভেরি আনফর্চুনেট যে স্যালারি মানে আমি বলবো যে স্যালারিও ড্রাস্টিক্যালি কমে গেছে। যে লোকটা 2 লাখ টাকা বেতন পেতেন, তিনি এখন 1 লাখ টাকা বেতনে চাকরি করেন। এটা ধরেন একটা আলাদা ডাইমেনশন যোগ করে, কারণ তার লাইফস্টাইল, তার ছেলে মেয়েদের খরচ, ফ্যামিলি মেনটেন্যান্সের স্ট্যাটাস তো আর ফল করা ওই লেভেলে করা যাচ্ছে না। ফলে একটা ডেভেলপমেন্ট সেক্টরের পুরো সেকশনটা গ্রসলি যদি বলেন আপনি, একটা আন্ডার হিউজ প্রেশার, এবং জব আনসার্টেনটি হাই, যে কোনো সময় চাকরি চলে যাওয়ার একটা আতঙ্কের ভিতরে। আমি এইখানটাই আসতাম স্যার, দুজন কাছে কমন প্রশ্ন, যে তরুণরা, শিক্ষিত তরুণরা কেন সরকারি চাকরির জন্য এতটা মরিয়া, কেন সে, এই যে আমরা বিভিন্ন সংবাদপত্র
দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটি আপনার লাইব্রেরির সামনে ভোর রাতে ব্যাগ রেখে যাচ্ছে, কারণ সে সকালবেলা লাইব্রেরি খোলার সঙ্গে সঙ্গে ঢুকতে চায় এবং সে বেসিক্যালি বিসিএস এর প্রিপারেশন নেয়, অর্থাৎ তাকে যে কোনো মূল্যে বিসিএস ক্যাডার হতে হবে, কারণ ওই জায়গাটা তার জন্য সার্টেন এবং ওই জায়গায় সুযোগ সুবিধা বেশি। এবং বেসরকারি সেক্টরে হয়তো সে সরকারি চাকরির চেয়ে ভালো বেতনে চাকরি করছে, কিন্তু সেটা সার্টেন না, যে কোনো চাকরি চলে যেতে পারে। না, আমি একটু বলি, এটা তো আমার খুব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখা, এটা ক্লাস পজিশন একটা অনেক বড় ম্যাটার করে। এটা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এক বন্ধু কাজ করেছে যে বাংলা উপন্যাসে বা বাংলা সাহিত্যে মানে বিশেষ করে জব প্রায়োরিটি সিলেকশনটা কিভাবে নির্ধারিত হয়েছে, রিফ্লেকশনটা কিভাবে হয়েছে। যেমন ধরেন, অনেকে পপুলারলি বলে যে আমাদের নিম্ন মধ্যবিত্ত তো একটু সাবপ্রেস থাকে, সুতরাং লেখাপড়ার মধ্য দিয়ে তারা তার ছেলেদেরকে একটা আইকনিক পাওয়ার সিম্বল হিসেবে দেখতে চায়। আচ্ছা আচ্ছা, হয় সে ম্যাজিস্ট্রেট হবে, ইভেন কি আপনি সিনেমাতেও দেখেন উত্তম তো বেশিরভাগ সময় চলে যাচ্ছে ব্যারিস্টারি পড়তে, মানে ওই সময়কার ব্যারিস্টারি ছিল সোশ্যালি একটা আইকন। আমার নানার মা আমাদেরকে ব্যারিস্টারি পড়ার জন্য খুব প্রেশার করেছে, তারা যায় না। ব্যারিস্টারি ট্রান্সফরমেশনের পরে আসলো ম্যাজিস্ট্রেসি, তারপরে হচ্ছে পুলিশ। বাংলাদেশের বাস্তবতা, ডাক্তার, বাংলাদেশের বাস্তবতায় আপনি কাউকে গ্রেপ্তার করতে পারেন না, অথবা কেউ গ্রেপ্তার হয়েছে তাকে ছাড়াতে পারেন না, এমন ক্ষমতা যদি আপনার না থাকে তাহলে এর চেয়ে ক্ষমতাহীন মানুষ আর এখানে নাই। রাইট। সবাই একটা বিরতি নিয়ে আসছি, এখানে আসবে দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরছে, একটু পরেই সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি তরুণদের জন্য আমরা কাজের সুযোগ কতটুকু তৈরি করতে পারলাম, এবং আজকের যে অবস্থাটা তৈরি হলো, তরুণরা রাস্তায় নেমে এলেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে, যে দাবি অলরেডি সরকার পূরণ করেছে উচ্চ আদালতে, সর্বোচ্চ আদালতের নির্দেশনার আলোকে, কিন্তু সংকট তো এখানে শেষ হলো না। আমরা যেটা মনে করছি যে তরুণদের জন্য বেসরকারি খাতে অন্যান্য সমস্ত জায়গায় যদি কাজের সুযোগ তৈরি করা না যায়, তাহলে এই সংকটটা আসলে এখানেই শেষ হবে না। খান রবিউল আলম বিরতির আগে যে জায়গায় ছিলাম, যে সরকারি বেসরকারি চাকরির নিয়ে একটা পারসেপচুয়াল অবস্থা তো আছে। পারসেপচুয়াল অবস্থা সেই কারণেই যে গভর্নমেন্ট জবকে খুব জেনারেলি আমরা তো সবাই জানি যে খুব সার্টেন মনে করি আমরা, এবং চাকরি শেষে আমাদের একটা পেনশন হবে, আমরা সিকিউরড লাইফ পাবো, এবং গভর্নমেন্টের চাকরি তো স্যালারি স্ট্রাকচার বিবেচনা করলে এখন তো বেশ ভালো একটা জায়গায় আসছে। এবং যদি কেউ সৎ থাকতে চায় তাও সে ভালো থাকতে পারে, আবার এর মধ্যে যদি কেউ 2 নম্বরে করতে চায় সেই সুযোগও আবার, তার ভেতর 10 লাখ টাকা করলেও যে সে থামবে তা তো না, যে 2 নম্বরই করে সে করবে। মানে অনেকে অল্প বেতনে ডিসেন্ট লাইফ লিড করে না, অনেক ফিল্টার্ড লাইফ লিড করে না, করে। এটা হচ্ছে মূল্যবোধের ব্যাপার, এবং সে তার চাহিদা নিয়ন্ত্রণে রাখতে পারলো কিনা। এবং আমি বলি যে গভর্নমেন্টের এরকম একটা পলিসি থাকা দরকার যে গভর্নমেন্টের ক্রিম প্রোডাক্টগুলোকে গভর্নমেন্টের নিজেদের কাজের ভিতরে লাগানো উচিত। আমি 7.5 টাকা বেতনে পড়াশোনা করে আসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। হোয়াই আই এম সার্ভিং দ্য আজান এজেন্সি, হোয়াই নট মাই কান্ট্রি? রাইট। তাহলে পরে যে ভালো, যারা ওভার স্কিল ভালো লোকজন চলে যাচ্ছে ডিফারেন্ট ডাইরেকশনসে, তাদেরকে যদি রিজনেবল একটা স্যালারি দিয়েও গভর্নমেন্ট যদি মনে করে যে তাদেরকে কাজে লাগানো সম্ভব, সেটা তো দেশের জন্য অনেক বেশি ফ্রুটফুল, তাই না? কিন্তু আমরা যে সবচেয়ে আনফর্চুনেট ব্যাপার হচ্ছে, আমরা সমস্ত টাকা পয়সা, দেশের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে লেখাপড়া শিখি, কিন্তু সার্ভ করি অন্যদেরকে। এই সার্ভিসটা করি আমরা বিভিন্ন এজেন্সিগুলোকে, বাইরে গিয়ে সার্ভ করি। এই সার্ভিসটা তো আমরা আমাদের দেশে দিতে পারতাম। আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি যে এই যে পপুলেশন, এই পপুলেশনের এমপ্লয়মেন্টের কনসিডারেশনটার জন্য আমি বলবো যে এটা তো রাষ্ট্রেরই দায়িত্ব শেষ পর্যন্ত, একটা মেগা মাস্টার প্ল্যান দরকার। এবং এই সার্ভিস ম্যাপিংটা খুব জরুরি, যে গ্লোবাল কনটেক্সটে যদি আমরা ম্যাপিংটাকে দেখি যে কোন দেশে কোন ধরনের ম্যান পাওয়ারের নিডটা আছে, এবং আমরা যদি এভাবে ফিডিংটা করতে পারি, তাহলে পরে তো আমরা, সেটা তো আপনি বলছেন যে তাহলে প্রচুর লোক তুমি বাইরে পাঠাও, এইটা তো সমাধান না। আমি প্রচুর লোক বাইরে পাঠিয়ে দেব না, আমরা প্রচুর লোককে বাইরে পাঠানোর কথা আমি বলছি না। আমি বলছি যে ডোমেস্টিকে আপনাদের কাজের সুযোগ বাড়াতে হবে, সার্ভিস হোক, আপনার ইন্ডাস্ট্রি হোক, তাই না? কিন্তু ফাইনালি আমাদের যে জিওগ্রাফি, আমাদের যে ইকোনমি, আমাদের যে ভলিউম, আমাদের যে পপুলেশন, তা দিয়ে পুরোটাই যে গ্র্যাজুয়েট যে বিভিন্ন সেকশন থেকে বের হয়ে আসছে, তাদেরকে অ্যাফোর্ড করাটা কিন্তু আমাদের সহজ কাজ না। আচ্ছা, এইটা একটা ভালো প্রশ্ন তুললেন স্যার। আমি একটু এই যে প্রতি বছর আপনার ইউনিভার্সিটি থেকেই কত বলেন 20,000 গ্র্যাজুয়েট, শুধু ঢাকা ইউনিভার্সিটি, তাহলে কতগুলো পাবলিক ইউনিভার্সিটি, কতগুলো প্রাইভেট, তাহলে কত লক্ষ বের হয়। এরা সবাই তো মানে হোয়াইট কলার জব তো পাবে না, আবার এর মধ্যে অনেকে তো ব্যবসা করবে, অনেকে বাইরে চলে যাবে, স্কলারশিপ নিয়ে যাবে, কেউ হয়তো অন্য কাজের জন্য যাবে। তাহলে এই এত আমার শিক্ষিত জনগোষ্ঠী বের হচ্ছে, কিন্তু তাকে আমি ফিট করতে পারছি না। রুল যেটা বলেন যে ফিট করেন, আপনি একটা
একটা ম্যাপিং করেন, মানে সেই জায়গাটাই তো একটা বড় ঘাটতি আছে। না, ওটা তো অবশ্যই ঘাটতি আছে, বাট অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমাদের এটাও চিন্তা করতে হবে যে আমাদের শ্রমবাজারে আমরা যেই জনশক্তি তৈরি করছি সেটি স্থানীয় শ্রমবাজারের চাহিদা পূরণ করতে পারছে কিনা, এবং পাশাপাশি বৈদেশিক শ্রমবাজারের চাহিদাটাও নিশ্চিত করতে পারছে কিনা। যদি স্থানীয় শ্রমবাজার নিয়েই যদি আমরা বলি, ধরেন সরকারের বাইরে তোমার বেসরকারি সেক্টরটাই কাজ, তখন বেসরকারি সেক্টরে দেখা যাচ্ছে যে আমরা অনেক বিদেশিদেরকে নিয়ে আসছি। বিদেশি কাজ করে, মানে এই কাজগুলিকে আমাদের দেশের লোকেরা পারে না, রাইট, ম্যানেজারিয়াল যে জায়গাগুলো আছে, মানে কেন পারে না? হ্যাঁ, তো ওই জন্য যদি মনে করেন সেটার জন্য হচ্ছে কি, এই যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া রিলেশনশিপের কথাগুলো বলা হয় যে তাদের চাহিদাগুলো কি, কোন ধরনের শ্রমিক তাদের লাগবে, সেটার সেই ভিত্তিতে কিন্তু করা। এই যে গণহারে যে বিশ্ববিদ্যালয় খুললাম, সাবজেক্ট করলাম, দিয়ে দিলাম না, আমার তো আগে মার্কেট অ্যাসেসমেন্ট লাগবে যে, এবং এখন এই পরিবর্তিত শ্রমবাজারের যে চাহিদাটা কি, সেই চাহিদা অনুযায়ী আমার শ্রমশক্তি তৈরি করতে। এখন ধরেন এই যে ভাই একটু আগে বলছিলেন যে আমি কালকেও দেখছিলাম বিএমইটির তথ্যে যে 2023 সালের ডিসেম্বর মাস পর্যন্ত 1976 সাল থেকে বিবেচনা যদি করেন তাহলে 1,60,00,000 মানুষ আমাদের বিদেশে গিয়েছে, এবং নারীরা 1990 থেকে 91 থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় 12 লক্ষের মতো গিয়েছে। এখন ধরেন এই যে মানুষগুলো যে বাইরে, টোটাল বলছি যে 1,60,00,000 মতো, এখন 1,60,00,000 তো পৃথিবীর অনেক দেশে নাই। এই যে মানুষগুলো গেছে এর 65% কাজ করছে কি কায়িক বা ওই আনস্কিল্ড অদক্ষ যে কাজগুলো সেগুলোর সাথে যুক্ত রয়েছে। এখন যে জায়গাটা হচ্ছে যে আমরা তো দক্ষ চাহিদা ভিত্তিক যে শ্রমবাজার, আমরা কিন্তু মিডল ইস্টের বাইরের যে শ্রমবাজারটা আছে সেই শ্রমবাজারটা আমরা কতটুকু এক্সপ্লোর করছি। এখন এই যে আমাদের এখন ইয়াং তরুণ জনগোষ্ঠী, এরা কিন্তু মানে মোর ইনফরমেটিভ সোসাইটির মধ্যে বসবাস করছে, তারা খুবই অ্যাডভান্স। তো এখন একটা হচ্ছে যে আমার স্থানীয় শ্রমবাজারের যে প্রাইভেট সেক্টর যেটি রয়েছে, সেই প্রাইভেট সেক্টরেও তারা দেখা যাচ্ছে যে আমার লোকাল মার্কেট থেকে না নিয়ে আমি কি করছি, বিদেশ থেকেও কিছু লোক বল নিয়ে আসছি। তো সেটাও কিন্তু একটা চাপ পড়ছে, আমার রেমিটেন্স তো এখান থেকে লোকাল থেকে বাইরে যাচ্ছে। তাহলে রিপোর্ট হলো কত লক্ষ, হ্যাঁ, তো মানে ডলার চলে যাচ্ছে। ইভেন আমাদের দেখেন যে কত লক্ষ ফরেনার এক্স্যাক্টলি কাজ করে, তার সুনির্দিষ্ট পরিসংখ্যান কিন্তু মানে বিভিন্ন সময় আসছে, কিন্তু এগুলোর কিন্তু তথ্য মানে একদম রিলায়েবল তথ্য আমরা কিন্তু দেখতে পাই না। উচিত না যে আমার বাংলাদেশে কত লক্ষ লোক বিদেশি কাজ করে, এটা ইমিগ্রেশন সেকশন তো বলে দিতে পারে যদি অভাবে যদি নাই কেন। তো এখন তথ্য আছে, ওনারা মানে এক একটা ফিগার বলেন, কিন্তু এই ফিগারটা কতটুকু জাস্টিফাইবল বা রিজনেবল। আমাদের হচ্ছে উপাত্তের একটা বড় সমস্যা, যেই সমস্যা দেখেন আমাদের উপাত্ত হয়তো কোনো কিছু আছে কিন্তু সেটা গুণগত উপাত্ত কিনা সেটি একটা প্রবলেম। এই যে আমাদের পরিকল্পনা, আমরা অবসরে মানে বিরতিতে একসাথে কথা বলছিলাম যে দেখেন আমরা যে পরিকল্পনা করবো, এই পরিকল্পনা করার জন্য আমার যে হাতে যে উপাত্তটা আছে সেটা আসলে রিয়েল উপাত্ত কিনা, তাহলে এর ভিত্তিতে আপনি পরিকল্পনা করবেন। এখন সেই পরিকল্পনা করার জন্য আমি দেখতে পাচ্ছি যে এই পরিকল্পনাও আরও আপনি যদি মনে করেন যে বিভাজিত উপাত্ত, আমি ন্যাশনাল লেভেল একটা ফিগার পেলাম, কিন্তু একদম গ্রাম লেভেল, ইউনিয়ন লেভেল, উপজেলা লেভেল ওই পর্যন্ত তো যেতে হবে। এরকম ধরেন সরকারের একটা আপনার পার্সপেক্টিভ প্ল্যান করেছে 2021 থেকে 2041 সাল, যেহেতু আমরা উন্নত দেশে চলে যাব। তো ওই পরিকল্পনায় কি করেছে জানেন, বলা আছে যে প্রতি বছর বাংলাদেশের প্রতিটা উপজেলায় 1000 ইয়ত মেল ফিমেল তার চাকরি নিশ্চিত করবে। তাহলে এখন আপনি বলেন প্রতিটা উপজেলায় 1000 ইয়তের মেল এবং ফিমেলের হয়েছে কিনা, এর অ্যাসেসমেন্টটা হচ্ছে কিনা ঠিক মতো। তো আমি ধরেন পরিকল্পনা করলাম কিভাবে বাস্তবায়ন করব সেই প্ল্যানটা আমার আছে, এখন আমি কোথায় ফিট করব। ধরেন আমার এখন শ্রমবাজারের দরকার, আমার এখন যেহেতু প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, এই যে আমাদের যে গ্রাজুয়েটগুলো তৈরি করলাম, এখন আমার দরকার হচ্ছে স্কিলড ওয়ার্কফোর্স, স্কিলড আমি বলছি দক্ষতা। তো এখন এই দক্ষতা পাশাপাশি দেখা যাচ্ছে যে প্রাইভেট সেক্টরে যেহেতু সরকারের বাইরে যাবে, তাহলে ওই জায়গায় যদি আমি ইনভেস্টমেন্টটা যদি থাকে তাহলে সে নতুন জব তৈরি করার থাকবে। হ্যাঁ, ওখানে সুযোগ সুবিধাটা বাড়াতে হবে, তা না হলে এই যে সবাই মনে করছে সরকারি চাকরিতে সব বেশি সুবিধা, অনেক বেশি লাভ, অনেক বেশি সরকারি চাকরি পাবে, তাহলে 1-2%। কিন্তু ওই প্রাইভেট সেক্টরটাকে যদি আমরা ওইভাবে এনকারেজ করতাম, মাইক্রো ফাইন্যান্স আরো যদি এনরিচ করতাম, এবং ধরেন আপনার এই ট্রেড মার্কেটিং এবং ধরেন এই যে ডিরেক্ট ইনভেস্টমেন্টের যে জায়গাগুলো বা ম্যানুফ্যাকচারিং যেই জায়গাটা, সার্ভিস, এবং এই যে চায়না থেকে এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমাদের এখানেই তৈরি করা যায় মিড লেভেলের যে এসএমইর জায়গা থেকে। তো ওই জায়গাগুলো আমার মনে হয় যে আমাদের শ্রমবাজারের যে চিত্রটা, যে প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের ইয়ত যে ফোর্সটা আছে তারা কিন্তু যথেষ্ট, আমি মনে করি যে তাদেরকে কাজে লাগানো পসিবল, এবং তারা কিন্তু এখন বর্তমান
প্লাস হচ্ছে আমার ভবিষ্যৎ, দুটো জায়গায় কিন্তু। এখন এই যে তাদেরকে যে আমি যে কাজে লাগাবো, এটার জন্য আমার যে প্রতিষ্ঠানগুলো আছে, সরকারের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে কিনা, স্ট্রং আমি বলবো ট্রান্সপারেন্ট ইনস্টিটিউশন কাজ করছে। এই যে আপনি শুরুতে প্রথম যে প্রশ্নটা শুরু করেছিলেন যে যে এদের মধ্যে অসন্তোষ কেন, আমি তো মনে করি এই যে বিসিএস যে প্রশ্ন যে আউট হলো, আপনার যে তথ্য আমরা দেখতে পেয়েছি, এটা কি এই তরুণ প্রজন্মের মধ্যে বিগত কয়টা বিসিএস এর এই ঘটনা ঘটলো তাদের ভিতরে সন্দেহ আছে না? এবং যারা এই শ্রমবাজারে ঢুকে গেছে, আবার ধরেন চাকরি পাইতে গেলেও তাকে দেখাচ্ছে যে একটা উপরে যদি দিতে হয়, তাকে কোথাও যদি কোনো জবের ক্ষেত্রে এই ধরনের আমরা তো তথ্যপত্র মাঠ লেভেলে দেখতে পাই। এবং দেখা যায় এই চাকরিগুলোর ক্ষেত্রে যদি স্বচ্ছতার ভিত্তিতে যদি চাকরি সে না পায়, তার যোগ্যতার ভিত্তিতে যদি চাকরি না পায়, প্রশ্নপত্র যদি সঠিকভাবে যদি আউট হয়ে যায় এবং এগুলোর যদি কোনো সুবিচার নিশ্চিত না হয়, তাহলে ওই সোসাইটিটাকে সুশাসিত সমাজ কিনা, এটা তো একটা বড় প্রশ্ন। এটা তো সরকারি চাকরির প্রশ্ন খান রবিউল আলম স্যার, একটু সেটা হলো যে এটা তো সরকারি চাকরির ব্যাপারে, কিন্তু বেসরকারি সেক্টরে আপনি যদি অনেক বেশি কাজের সুযোগ তৈরি করতে না পারেন এবং যদি সেখানে চাকরিটা নিরাপদ এবং সম্মানজনক না হয়, ধরেন আপনি প্রাইভেট সেক্টরে কাজ করেন, সরকারি অনেক বড় অফিসারের চেয়ে বেশি বেতন পান, কিন্তু এটা তো নিরাপদ না, মানে যে কোনো সময় আনসার্টেন। তাহলে এই জায়গাটা নিশ্চিত করবার ক্ষেত্রে রাষ্ট্রের একটা দায় থাকে না? রাষ্ট্রের তো দায় থাকেই, কিন্তু ঠিক বেসরকারি সেক্টরে, বিশেষ করে উন্নয়ন সেক্টরের কাজগুলো তো প্রজেক্ট নির্ভর, অর্থাৎ 5 বছরের একটা প্রজেক্ট, 3 বছরের একটা, সেটা এনজিওর ক্ষেত্রে, কিন্তু অন্যান্য সার্ভিস, অন্যান্য সার্ভিস, সেসব জায়গায় তো আমি বলি অন্যান্য সার্ভিসগুলোর ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিগতই একটা প্রবলেম থেকে গেছে। আচ্ছা, যেগুলো ধরেন ব্যক্তি প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে যে যত না রুল রেগুলেশন, তারটাই অনেক বেশি হচ্ছে নিয়োগদাতাদের ইচ্ছা মর্জিটা অনেক বেশি প্রমিনেন্স, ফলে সেই জায়গাটাতে একটা জটিলতা তৈরি হয়। ব্যক্তি প্রতিষ্ঠানের রেগুলেশনটাকে আমরা ওইভাবে হয়তো ম্যানেজ করতে পারি না। আবার আরেকটা যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, আপনি ধরেন গভর্নমেন্ট চাকরির যে রেশিওটা, এটা যদি আপনি চিন্তা করেন, প্রাইভেটে কিন্তু তার তুলনায় অনেক বেশি লোক আমাদের কাজ করে, তাই তো অনেক বড় একটা মার্কেট আমাদের। কিন্তু এই মার্কেটের ধরেন স্যালারিটা, যদি স্যালারি এক্সপ্লয়টেশনটার কথা যদি বলেন, সেটা একটা সিগনিফিকেন্ট ইস্যু। আচ্ছা, যে সবসময় যে আপনি আপনার স্কিল অনুযায়ী বেতন পান তা না, কিন্তু আপনার জীবনটা চালিয়ে নেওয়ার জন্য আপনাকে সারেন্ডার করতে হয়, স্যালারি সারেন্ডার করতে হয়। ফলে স্যাটিসফ্যাকশনটা অনেক সময় পুরোটা না এসেও তাকে ওই কর্মপ্রবাহের মধ্যে নিযুক্ত থাকতে হয়। আমি যে প্রসঙ্গটা আপনাকে বলতে চাচ্ছি যে একটু ব্রডার পার্সপেক্টিভে জিনিসটাকে ভাগতে হবে। আমাদের লোকাল যে মার্কেটটা, সেই মার্কেটের জন্য ধরেন আমাদের যে লেবার ফোর্স এবং যে প্রতিষ্ঠানগুলো, যেমন জনশক্তি রপ্তায়ন উন্নয়ন ব্যুরো দেখি, আমি আমার অফিসের পাশে দেখি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, এবং সরকারের অনেকগুলো ধরনের ইনিশিয়েটিভ আছে, কিন্তু এটা চাহিদার তুলনায় হয়তো আমি জানি না যে এদের ক্যাপাসিটি ওইটাকে কভার করতে পারে কিনা। আবার এইটা হলে একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন হলো যে এইখানে প্রশিক্ষণ নিয়ে কতজন জব মার্কেটে ঢুকতে পারছে, সেটা আরেকটা প্রশ্ন। আরেকটা বিরতি নিয়ে আসি, দর্শক ফিরছে আরেকটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক বিরতির পরে আবার স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি তরুণদের জন্য আমরা কাজের সুযোগ কতটুকু তৈরি করতে পারছি। রুল ভাই, বিরতির আগে আমরা যে জায়গায় ছিলাম যে সরকারি বেসরকারি চাকরি একটা আলোচনা, কিন্তু আমার যে তরুণদের এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে আছে, অর্থাৎ 60% বেশি মানুষ হচ্ছে কর্মক্ষম, যে কাজ করতে পারে, ফিজিক্যালি ফিট, তাহলে সবাই তো চাকরি করবে না। তাহলে একটা বিরাট অংশকে আপনাকে অবশ্যই নিজের কিছু করবার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিতে, উদ্যোক্তা, যেমন প্রধানমন্ত্রী এইটা দেখেন, উনি কিন্তু প্রায়শই একই কথা বলেন যে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ, উদ্যোক্তা হও, এই কথা উনি বলেন। তাহলে উদ্যোক্তা যে হবে, যে তরুণ বা তরুণী, তার পরিবেশ কতটুকু হিউজ প্রেরণা আমাদের সমাজে বিরাজ করে উদ্যোক্তা হওয়ার ব্যাপারে। আমি খুব মাইক্রোভাবে বলি, ম্যাক্রোটা বলবো না। আমার মেয়ে বয়স 9 বছর, আমি বলছি মা তুমি কি হতে চাও? সে বলছে আমি সিইও হতে চাই। সিইও, আচ্ছা, হেল্প মি টু গিভ এ নেম অফ এ কোম্পানি, ব্লু বাংলাদেশ। তো ইটস এ ভেরি গুড নেম। আচ্ছা, তাহলে সে 9 বছরের একটা মেয়ে, মানে সে টিকটক, ইউটিউব এগুলোর কারণে যে তার গ্লোবাল কমিউনিটি থেকে সে যে সেন্স পাচ্ছে, তাতে সে 9 বছরে একজন সিইও হতে চায়। একটা পয়েন্ট। আমি আমার ছেলেকে জিজ্ঞাসা, বাবা তুমি কি হতে চাও? আমার ছেলে বলে যে আমি ভাবছি যে ভবিষ্যতে বাংলাদেশে এয়ার বিজনেসটা বেড়ে যাবে, মানুষের ইকোনমিক আপ করছে, কিন্তু আমার ইচ্ছে আছে যে এয়ারের জন্য একটা ওয়ার্কশপ করা। আচ্ছা, বিমান টিমান নষ্ট হয়ে গেলে কোথায় ঠিক করবো? রাইট, ভেরি ফ্যামিলি স্পেস থেকে আমি বলছি। কিন্তু প্রত্যেকেই একটা অল্টারনেটিভ, একটা ডিসেন্ট, একটা অপশন খুঁজছে। এই যে সাম্প্রতিক যে আন্দোলনটা, সিম্পলি আমি অন্য ডাইমেনশনে বলবো না, শুধু কোটা সংস্কার পয়েন্টে আমি বলবো, এই আন্দোলনের সবচেয়ে বিউটিফুল সাইডটা হচ্ছে
যে একটা ডিসেন্ট লাইফের জন্য, একটা ডিসেন্ট অপশানের জন্য সিনিয়রদের কাছে অ্যাপিল। সিনিয়র কারা? যারা রাষ্ট্র চালায়, সমাজের অভিভাবক, এরা তো আমাদেরই ছেলে মেয়ে, 20-25 বছর বয়স। তো এই যে অ্যাপিলটা তারা করেছে, বাবার কাছে মারাও তো অ্যাপিল করে, আমরা তো দেখি এই যে ডিসেন্ট অপশানটা তারা খুঁজছে, এবং তারা খুব খুঁজছে যে আমরা যেন কোনো ধরনের অন্যায্যতার মধ্যে না পড়ি। কারণ তারা একটা বড় ধরনের অন্যায্য সমাজের চিত্র তারা দেখেছে, এবং জোসেফ স্টিগলিস পরিষ্কার করে বলেছেন, অরুন্ধতী রায় স্পষ্ট করে বলেছেন যে একটা অন্যায্যতা যদি কখন কেউ দেখে ফেলে, তাকে তো আপনি ন্যায্য বানাতে পারবেন না। দিস ইজ এ ভেরি প্রবলেমেটিক থিং। একইভাবে স্টিগলিজও বলছে যে ন্যায্যতা কথাগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু এটা তারাই পায় যারা অ্যাফোর্ড করতে পারে, যার মামা থাকে, যার খালু থাকে, পকেটে অনেকগুলো টাকা থাকে, তার জন্য ন্যায্যতাটা অ্যাফোর্ড করা অনেক কঠিন। তো এরকম একটা ফ্ল যে সোসাইটিতে এক্সিস্ট করে, সেই সোসাইটিতে তো আনরেস্ট থাকবে। কিন্তু আমরা তো একটা সহনশীল সমাজের জন্য স্ট্রাগলটা ছিল আমাদের, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। দিস ইজ দ্য পিলার অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স। আমরা দাঁড়াই না 3টা পিলারের উপরে। আমরা নিশ্চিত খুব ভালোভাবেই, অ্যাটলিস্ট রিজনেবল, খুবই হয়তো হাইলি সফিস্টিকেটেড না, দুটো ডাল ভাত খেয়ে থাকার মতো ব্যবস্থা তো আমরা করতে পারবো। সে আস্থাটুকু আমাদের তো আছে। এবং আমি যেটা বলে শেষ করতে চাই, আমাদের মানুষেরা ভীষণ সৃজনশীল। হাসান আজিজুল হকের আরেকটা কথা বলতে চাই, যে প্রশিক্ষণ ওঠে না, উনি একটা লেখায় বলছিলেন যে মালি বা ডালি বানায়, ঝাঁকা বানায়, কে তাকে প্রশিক্ষণ দিয়েছে, কোথায় থেকে সে বেজলাইন করেছে? সে তার জীবন অভিজ্ঞতা থেকে বাঁশ ঝাড়ে যায়, 4টা কাটে, বাঁশ কাটে, ডালি ঝাঁকা বানায়, মার্কেটে চলে যায়। এই হলো আমাদের মানুষ। যে একজন কৃষক যে বছরের পর বছর কৃষিকাজ করছে, কোন কৃষি ডিপার্টমেন্ট তাকে প্রশিক্ষণ দিয়েছে? আমার বাপ দাদা মানে 14 পুরুষ কৃষক, আমি তো কোনোদিন তারাই তো ডিসাইড করেছে যে একটি জমিতে কতটুকু পানি লাগবে, কোন জমিটা সুইটেবল। সুতরাং আমাদের মানুষের মধ্যে সৃজনশীলতা অনেক, রাষ্ট্রের কাজ হচ্ছে ফ্যাসিলিটেট করা। তবে পাশাপাশি যেটা বললেন যে ঠিক আছে, যে আমাদের প্রাইম মিনিস্টারও যেটা বললেন যে এই যে এন্টারপ্রেনার তৈরি করা, হ্যাঁ আমাদের এই মুহূর্তে দরকার, কিন্তু চাকরির পিছনে না ঘুটে কিভাবে চাকরি দাতা হওয়া যায় বা নিজেই কিভাবে এন্টারপ্রেনার হওয়া যায়, কিন্তু রাষ্ট্রগত পলিসিতে থাকতে হবে, এবং তবে সাপোর্ট থাকতে হবে। এবং দেখেন, একজন ব্যক্তি যদি এন্টারপ্রেনার হতে চায়, তো তার তো মিনিমাম প্রথম ক্রেডিট লাগবে, পুঁজি লাগবে যদি করতে, তো সেই পুঁজিটা দেওয়ার মতো ব্যবস্থা নিতে হবে, সহজে যাতে সে পায় সেই জায়গাগুলো নিশ্চিত করতে হবে। কিন্তু ওইটার সাথে সাথে আমি আরো একটা মানে প্রতিবন্ধকতা দেখি, যে দেখেন যে আমাদের শ্রমবাজারে কিন্তু নারী এবং পুরুষের একটা ব্যবধানটা কিন্তু অনেক ভাই। এবং যদিও আমরা অনেক শিক্ষিত হয়েছি, বলছি মেয়েদের এডুকেশন বেড়েছে, এম্পাওয়ারমেন্ট, কিন্তু এখনও দেখা যাচ্ছে শ্রমবাজারে মেয়েরা কিন্তু বিশেষ করে বেসরকারি প্রাইভেট সেক্টরে তারা কিন্তু আরও বড় ধরনের চ্যালেঞ্জের শিকার হচ্ছে। এবং যেমন ধরেন, আপনি যদি ডে কেয়ার ফ্যাসিলিটি যদি না থাকে, আপনি যদি প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত যদি তার সেই সেবাগুলো যদি নিশ্চিত না থাকে সকল জায়গায়, তো এই জায়গাগুলো কিন্তু নারী বান্ধব কর্মপরিবেশ যদি আমি তৈরি না করি, শুধু যদি বলি যে প্রাইভেট সেক্টরে বাড়াবে, এবং নারী এবং পুরুষের ক্ষেত্রে যদি ফর্মাল এমপ্লয়মেন্ট দেখেন, বাংলাদেশের যেটা বিবিএস এর লেটেস্ট 2022-এর তথ্য দেখতে পাচ্ছি, পুরুষরা যেখানে 21.6% মানে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত রয়েছে, সেখানে নারীরা মাত্র 3.4% আছে। তাহলে এই যে চিত্রটা, মানে আর টোটাল বলেছি মাত্র 15% হচ্ছে প্রাতিষ্ঠানিক জায়গা। তাহলে এই জায়গায় আমার মনে হয় যে নারীদেরকে কিভাবে আরও শ্রমবাজারে যুক্ত করা যায় সেটা চিন্তা করতে হবে। এবং একই সাথে দেখেন যে এখন কিন্তু বাংলাদেশের নারীর সংখ্যা বেড়ে গেছে পুরুষের চেয়ে, তাহলে ওই জায়গাটাও আমার চিন্তার মধ্যে আনতে হবে যে তাদেরকে কিভাবে আমি ওই জায়গায় নিয়ে আসবো। এখন দেখেন আমরা অনেক ক্ষেত্রে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোল অর্জনের মধ্যে আর মাত্র 4 বছর আছে। এখন ওখানে কিন্তু অনেকগুলো টার্গেট আছে, এবং এই যে অভিষ্ট গোল যে 8 নাম্বারটি আছে, সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে সকলের জন্য পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল কর্মসংস্থান, শোভন কর্মসুযোগ, ডিসেন্ট শব্দটা কিন্তু শোভন কর্মসুযোগ সৃষ্টি, এবং স্থিতিশীল অন্তর্ভুক্তমূলক এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। এই যে অন্তর্ভুক্তিমূলকের জায়গাতে গিয়ে আসলো আপনার কোটার যেই ব্যাপারটা, এইখানে আপনার অন্তর্ভুক্তি, সাবগ্রুপস অফ পপুলেশন, জনসংখ্যার উপগোষ্ঠীগুলোর প্রপার রিপ্রেজেন্টেশন হয়েছে কিনা। এখন যদিও কোর্টের একটা ডিরেকশন আসছে, আমি মনে করি সরকারের এই জনসংখ্যার প্রতিনিধিত্বের ভিত্তিতে কিন্তু এটা অ্যাসেস করতে হবে এবং রেগুলার ইন্টারভেলে কাজের মধ্যে যেতে হবে। কারণ এটা কিন্তু বাইবেল না যে এটা পরিবর্তন করা যাবে না, এটা চাহিদার ভিত্তিতে যেতে হবে। কিন্তু মোটা দাগে আমি সবচেয়ে শেষ করতে চাই যে জায়গাটায় ধরেন, আমি বলতে চাই যে ধরেন এখন আমাদের বর্তমান সরকার যারা রয়েছে, তাদের যে রাজনৈতিক দল গত নির্বাচনে যখন হয়েছিল, তাদের গুরুত্বপূর্ণ কতগুলো ইস্তেহার ছিল। একটা ইস্তেহারের মধ্যে লেখা ছিল যে
উপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা। আরেকটা ছিল ব্যাংক সহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা। আরেকটি ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। আরেক সর্বশেষ ছিল আরেকটা, যেটা চারটা বললাম, যে সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো। এখন আপনার উদ্দেশ্যে আমার প্রশ্ন, এই গুরুত্বপূর্ণ যে ইস্তেহার, এর কোন ক্ষেত্রে আমরা আশাতীত উন্নতি করতে পেরেছি? দিতে পারবো না আমরা। অনেক ধন্যবাদ। আমরা যদি প্রত্যাশী দর্শক, এই মুহূর্তে যে অবস্থাটা চলছে, আসলে আমাদের তরুণদেরকে কাজের মধ্যে নিয়ে আসতে হবে এবং তাদের কাজের সুযোগ থাকলে তারা যদি নিরাপদ এবং একটি শান্তিপূর্ণ সম্মানজনক চাকরির মধ্যে বা কাজের মধ্যে ঢুকে যায়, সমাজের অস্থিরতা অনেক কমবে। তাদের রাস্তায় আসলে নামতে হবে না। কাজ না থাকলে, অর্থনৈতিক সংকট থাকলে এ ধরনের অসন্তোষ আসলে তৈরি হবে। বলে আমরা যেটি প্রত্যাশা করি, সরকার এখানে একটা বড় ধরনের তাকে পরিকল্পনা গ্রহণ করে এগোতে হবে। ভালো থাকবেন।